একটি শর্তে অনেকখানি আটকে গেছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির যুগান্তকারী পদক্ষেপ। সমাধানের পথ খুঁজছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা সরকারের। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনকে জানানো হবে অনুরোধ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্ট বিভাগের আপিলের রায় হলো না আজ। নতুন তারিখ 31শে আগস্ট। বন্যায় চট্টগ্রামে ক্ষতি 1209 কোটি টাকা। ধকল কাটেনি সাতকানিয়া, বাঁশখালী সহ 5 উপজেলায়। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ। এবং আশ্রয় প্রার্থীদের নিয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 2 লাখ বিদেশির B1 ও B2 ভিসা বাতিলের পরিকল্পনা। সচিবালয় পিআরডি সম্মেলনে কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি, সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আইমশোর আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলেভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এইটাতে অনুরোধ করব যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিকটেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয়, সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার, ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 36,000 ওয়ার্ড আছে। 36,000 ওয়ার্ডেই কোথাও না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন, তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না। বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন, বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আমরা সেই ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম, যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী, যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রীতিটাই এমন ভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাব। সচিবালয়ের পিআরডি সম্মেলন কক্ষে কথা বলছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে।
কক্সবাজারের টেকনাফে গণহত্যা দিবস পালন করেছেন রোহিঙ্গারা। সকালে টেকনাফের নীলা নয়াপাড়া ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় মিয়ানমারে নিহত রোহিঙ্গাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় রোহিঙ্গা নেতারা বলেন, ২০১৭ সালের ২৫শে আগস্ট নির্যাতন ও নিপীড়নে লাখ লাখ রোহিঙ্গা জন্মভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এই দিনটি নতুন প্রজন্মকে নির্যাতন ও হত্যার ইতিহাস জানাতে পালন করা হচ্ছে। এ সময় তারা নিজেদের জন্মভূমিতে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে ফিরে যেতে চান। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ এবং মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। লাখ 10 লাখ রোহিঙ্গা মিয়ানমার আরকানতো রাখাইন দৃষ্টিগত বাংলাদেশ সম্বন্ধে বাড়ি করে দিই চাইতে ইয়ার বাদ যাইও রে মগবাগি এ টেররিস্ট গ্রুপ ইবেইও আরে ভিতরে রোহিঙ্গা কলমল্লা রোহিঙ্গা জাতিল্লা বেশি বড় পরেশানির দিন। চলতি অর্থ বছরের মধ্যেই ৫টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা সরকারের, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করতে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাবে। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন করার কথা ভাবছে সরকার। এছাড়া জানানো হয়েছে, ডেনমার্ক সরকারের সহায়তায় মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শাহে আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হবে। এছাড়াও ডেনমার্ক সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নে ১০০ কোটি টাকার অনুদান দেওয়ারও আশ্বাস দিয়েছে। সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই ৫টি নির্বাচন করবার জন্য যে ৬,০০০ কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আমাদের বাজেটে টাকা রাখা আছে। এই অর্থ বছরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে এবং এই টাকাটিও খরচ করতে হবে। রোহিঙ্গাদের বাংলাদেশমুখী ঢলের ৯ বছর আছে। মিয়ানমার প্রতিশ্রুতি দিয়েও এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে আমাদের একজন সহকর্মী শাহিন। সম্প্রতি মিয়ানমার জানিয়েছে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি টেকনাফ শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। আজকে সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আপনার ৯ বছর পূর্তি উপলক্ষে তারা আজকে একটা দিবস পালন করেছে। সেটিতে তারা মোনাজাতের মধ্যে দিয়ে এটা তারা দুপুর ১২টার দিকে শেষ করছে। আমি এ বিষয়ে রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটা বলছেন, তারা এই বাংলাদেশে থাকতে চায় না একদিনের জন্যও। তারা চায় বাংলাদেশ সরকারের কাছে তারা আকুল আবেদন জানান, তারা অতি শীঘ্রই আন্তর্জাতিক মহলের সাথে তারা যোগাযোগ করে বা তাদের সাথে বসে কিভাবে তাদের অধিকার এবং তাদের ন্যায্য তারা বসত বাড়ি তাদেরকে ফিরিয়ে দিয়ে তারা তাদের যেটা অধিকার ছিল সেটুকু ফিরিয়ে দিয়ে তারা কাল হলে কাল, পরশু হলে পরশু তারা মিয়ানমারে যেতে রাজি। আমি এ বিষয়ে আরও কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলছি। তারা ঠিক তেমনটি বলেছেন, তারা যে কোনো সময় তারা প্রস্তুত আছে সব সময় তারা মিয়ানমারে যাওয়ার জন্য। তারা যে বিটাবাড়ি ফেলে আসছে, ওই বিটাবাড়িতে তারা তাদের বিটাবাড়ির জন্য তাদের এখনও মন জ্বলে। তারা আজকে গণহত্যা দিবসে তারা মোনাজাতের মধ্যে দিয়ে কান্নার মধ্যে দিয়ে তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে মিয়ানমারকে অতি দ্রুত তাদেরকে প্রত্যাবাসন করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা আমাকে আরেকটা বিষয় জানিয়েছেন, জান্দার সরকার বিতাড়িত করার পর আজকে তাদের ৯ বছর। আরকার আর্মি ২৭১ কিলোমিটার মিয়ানমার মন্ডি শহর দখল নেওয়ার পর থেকে পুনরায় রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করছে, এমনটা রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যদি এভাবে একবার জান্দার সরকার নির্যাতন করবে, আরেকবার আরকার আর্মি নির্যাতন করবে, এভাবে যদি হয় তাহলে প্রত্যাবাসনটা একটু দূরে থেকে যায় বলে তারা মনে করছেন। তারা আবারও বারবার আমার মাধ্যমে সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন অতি দ্রুত
আন্তর্জাতিক মহলের সাথে কথা বলে তাদের অতি দ্রুত প্রত্যাবাসনের তারা দাবি জানিয়েছেন। শ্রাবন্তী, আমার সর্বশেষ রোহিঙ্গা ক্যাম্প থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের টেকনাফে ক্রস ফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেয়। এ মামলায় গত 26শে জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয় প্রসিকিউশন। তা আমলে নিয়ে 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 2। 2018 সালের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফের কিরণতলির হোটেলের নেটংয়ের সামনের সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে মেরিন ড্রাইভের সাগর তীরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। একরামুল টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পিছিয়েছে। রায়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 31শে আগস্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় আজ হওয়ার কথা ছিল। এর আগে মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2025 সালের মার্চের শুরুতে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামের বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 13ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। আসিয়া হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু সরকারের যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু নীতিমালার একটি শর্তেই যেন অনেকখানি আটকে গেছে শিক্ষকদের দীর্ঘদিনের স্বপ্ন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওই শর্তের কারণে নিজ জেলা বা উপজেলায় পদ শূন্য থাকলেও আবেদন করতে পারছেন না বহু শিক্ষক। তারা বলছেন, এ জটিলতায় প্রায় অর্ধেক শিক্ষকই বদলির সুযোগ পাবেন না। সমস্যা সমাধানে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 2015 সাল থেকে সারা দেশে একযোগে মেধার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। 8টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 2.25 লাখ শিক্ষক, যাদের একটি বড় অংশেরই নিয়োগ হয়েছে নিজ জেলা থেকে দূর দূরান্তের প্রতিষ্ঠানে। এই অবস্থা থেকে মুক্তি পেতে শুরু থেকেই বদলির আবেদন জানিয়ে আসছেন বেসরকারি শিক্ষকরা। চলে আন্দোলনও। অবশেষে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী 27শে আগস্ট পর্যন্ত টেলিটকের সার্ভারের মাধ্যমে অনলাইনে চলবে এই আবেদন। কিন্তু নিজ জেলা কিংবা উপজেলায় ফিরতে মুখিয়ে থাকা শিক্ষকদের একটি বড় অংশের অভিযোগ, পদ ফাঁকা থাকার পরও বেশিরভাগ প্রতিষ্ঠানেই বদলির আবেদন করতে পারছেন না তারা। এর কারণ বদলি নীতিমালায় সমস্তর শর্ত আরোপ। বড়ই পরিতাপের বিষয়, সমস্তজনিত ভুল ব্যাখ্যায় সফটওয়্যার তৈরি করার কারণে অর্ধেকের বেশি বদলি প্রত্যাশী শিক্ষক আমরা আবেদন করতে পারছি না। আমার জেলায় স্নাতক পর্যায়ে উচ্চ মাধ্যমিক শাখায় এবং স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় সময় স্কেলে সমপদে পদ শূন্য থাকা সত্ত্বেও আমি আবেদন করতে পারছি না। অনুরূপভাবে স্নাতক পর্যায়ের একজন শিক্ষকও উচ্চ মাধ্যমিক কলেজে আবেদন করতে পারছে না। আমরা যারা এতদিন অধীর আগ্রহে বদলির আশায় ছিলাম, তারা খুবই হতাশায় নিমজ্জিত আছি। চলমান স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলিতে আবেদন করতে পারছি না শুধুমাত্র সময়স্তরের কারণে। আমার নিজ জেলায় আমার সমবিষয়ে অনেক শূন্যপদ ফাঁকা থাকলেও আমি আবেদন থেকে বঞ্চিত। আমি আমার নিজ জেলা থেকে ভিন্ন জেলায় প্রত্যন্ত একটি অঞ্চলে দীর্ঘ 8 বছর শিক্ষকতা করছি।
আমার মতো হাজারো শিক্ষক এই একই কারণে হতাশায় নিমজ্জিত। সমস্তরের সমস্যার কারণে তার বাড়ির পাশে সে স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে, তার বাড়ির পাশে একটি উচ্চ বিদ্যালয় আছে, সে উচ্চ বিদ্যালয়ে যেতে পারবে না, তাকে স্কুল অ্যান্ড কলেজেই খুঁজে নিতে হবে। কিন্তু স্কুল অ্যান্ড কলেজ পুরো জেলাতেও নেই। এরপরে আপনার যে ডিগ্রি কলেজে চাকরি করে, তার বাড়ির পাশে আছে ইন্টারমিডিয়েট কলেজ, সে এখন ইন্টারমিডিয়েট কলেজে যেতে পারবে না। এই যে সমস্যাটা, এটা খুব প্রকট আকার ধারণ করেছে এবং এই কারণে অনেকেই আবেদন করতে পারতেছে না। আমরা কর্তৃপক্ষকে করজোরে মিনতি করতেছি, আপনারা বিষয়টা একটু ভেবেচিন্তে এই জিনিসটা সমাধান করলে অনেকে আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, আবেদনের যেসব জটিলতা দেখা দিয়েছে তার সমাধানের চেষ্টা করছে তারা। এই বদলি সফটওয়্যারে যখন তারা আবেদন করতে যাচ্ছে, কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হয়তো আমরা সমাধান করার চেষ্টা করব এবং আশ্বস্ত করতে চাই সবাইকে যে বিষয়ভিত্তিক যে সমস্ত এনামেলগুলো আছে, বিশদ উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় এবং ডিগ্রি বা স্নাতক পর্যায়ের বিষয়, কিছুটা বিষয়ভিত্তিক পার্থক্য বা পদের ক্ষেত্রে যে সমস্ত অসামঞ্জস্যগুলো আছে, সেগুলো আমরা ভবিষ্যতে এগুলো সমাধান করার উদ্যোগ নিব। বেসরকারি শিক্ষকদের বদলিতে এবার শূন্য পদ আছে ৮৫,৩৪০টি, বদলিযোগ্য প্রার্থী ৪,০৭,৪৬২ জন। অথচ আবেদনের চতুর্থ দিন সোমবার সন্ধ্যা ৬টা ৫০ পর্যন্ত আবেদন করেছেন মাত্র ৯,০৮৭ জন। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, সমস্তরের জটিলতার কারণে অর্ধেক শিক্ষকই আবেদন করতে পারবেন না নিজ জেলা কিংবা কাছাকাছি কোথাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য ব্যবসা ও পর্যটন ভিসা নিয়ে বড় ধরনের পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২ লাখ বিদেশির B1 ও B2 ভিসা বাতিল করার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন, তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, পর্যটক বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের নন ইমিগ্রেন্ট ভিসা বাতিলের বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র দপ্তর। তবে ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না। পরিকল্পনা বাস্তবায়ন হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা। ইরানের বিরুদ্ধে নতুন করে সর্বাত্মক অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য চালানো দেশ ও প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর মধ্যে ইরানের প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি। বেসেন্ট জানান, ইরানের সঙ্গে চিহ্নিত কার্যক্রম বন্ধে প্রতিটি দেশকে নির্দিষ্ট সময় দেয়া হবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের পথও বন্ধ করেনি ওয়াশিংটন। তবে মার্কিন চাপকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদে জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞার জন্য আগেই প্রস্তুতি নিয়েছে সরকার। ইরানের পার্লামেন্ট স্পিকারও ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুমকিকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় বজ্রপাত, বজ্রবৃষ্টি সহ ও দমকা বাতাস সহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে সড়ক, অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানীর বেশ কিছু এলাকায় বজ্রঝড় সহ বজ্রপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট সহ ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, 2টি চণ্ডীগড় এবং 1টি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়। ১ ঘন্টার বৃষ্টির পর দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। ভোগান্তির কথা বিবেচনা করে হোম অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে গুরগাঁও প্রশাসন। টানা 2 মৌসুম ট্রফিহীন থেকেও 2026-এর সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল মাদ্রিদ। 2 নম্বরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেরা 10-এ আছে ইংল্যান্ডের 5টি ও জার্মানির 2টি ক্লাব। প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর সর্বশেষ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্স।
মাঠে ট্রফির লড়াই যাই হোক না কেন, বিশ্ব ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্সের 2026-এর হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা। এক বছরে রিয়ালের ব্র্যান্ড মূল্য 25% বেড়ে দাঁড়িয়েছে 240 কোটি ইউরো বা প্রায় 276 কোটি 60 লাখ ডলারে। মাঠে টানা 2 মৌসুম শিরোপাহীন থাকা সত্ত্বেও মাঠের বাইরের আয়ে অনন্য রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ব্র্যান্ড মূল্যে 15% বৃদ্ধি পেয়ে 227 কোটি 60 লাখ ডলার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। 2026 সালের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দীর্ঘ 22 বছর পর প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার দুর্দান্ত পারফরমেন্সে গানাররা 5 ধাপ এগিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ 3-এ উঠে এসেছে। 28% ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পেয়ে তাদের অর্থমূল্য দাঁড়িয়েছে 150 কোটি ইউরো বা 177 কোটি 20 লাখ ডলারে। ঘরোয়া ট্রেবল জিতে 2 ধাপ এগিয়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, আর তাদের পরই পঞ্চম স্থান ধরে রেখেছে ফরাসি ক্লাব পিএসজি। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবারের প্রতিবেদনের অন্যতম চমক, দীর্ঘ 1 দশক পর বিশ্বের সেরা 10টি মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় আবারও ফিরেছে বরুশিয়া ডর্টমুন্ড। ব্র্যান্ড ফাইন্যান্সের তথ্য অনুযায়ী শীর্ষ 50টি ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য রেকর্ড 2,390 কোটি ইউরোতে পৌঁছেছে। এর মধ্যে কেবল শীর্ষ 10টি ক্লাবই ধরে রেখেছে বিশ্ব ফুটবলের মোট ব্র্যান্ড মূল্যের 60% বেশি। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।